কামদুনি রেপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শরীর থাকলে যেমন জ্বর হয় এরকম একটা রেপ টেপ হয়। যে আরজিকরের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ, আর কালিয়াগঞ্জের বোমায় মূল্য শিশু তামান্নার দেহ। হাঁসখালিতে ধর্ষিতাদের বদনাম করেন তিনি, আর কসবার ওই ল কলেজের ধর্ষকদের চিনি। পাল্টানো দরকার, বাংলায় চাই বিজেপি সরকার। মমতা ব্যানার্জির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোমার বিরুদ্ধে গাঁজা হেরোইনের কেস দেওয়া হয়েছে, এনডিপিএস অ্যাক্টে কেস হয়েছে, হাইকোর্ট থেকে বেল নিতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তোমার উপরে পুলিশ অত্যাচার করেছে। আজকে প্রশাসনের যারা নেতৃত্ব এবং তাদের বাড়ির পরিবারও সুরক্ষিত না, তাহলে আমি আপনারা কিভাবে সুরক্ষিত পাবো? সুজলা সুফলা শস্য শ্যামলা আপনার আমার এই পশ্চিমবঙ্গ। 2011-র আগে দুর্নীতি ছিল না এমনটা নয়। একটা হারমাত বাহিনী ছিল সিবিআই, যার ঔদ্ধত্য পশ্চিমবঙ্গবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গকে একটা ত্রাহি ত্রাহি জায়গা থেকে পরিত্রাণের জন্য মমতা ব্যানার্জিকে মায়ের আসনে বসিয়ে, দিদির আসনে বসিয়ে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট তৈরি করেছিল তৃণমূলের। মুসলিম ভোট ব্যাংকের দোকান এবারে কি 26-এর নির্বাচনে বন্ধ হতে চলেছে? 23 এবং 29-এ বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে চির বিদায় দিয়ে দেবে। নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে দিলেন। নমস্কার, আমি চার্লস নন্দী। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা দুজন সংখ্যালঘু মহিলাকে পেয়েছি। তার মধ্যে একজন রেবেকা মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আর একজন আমাদের সঙ্গে আছেন রুবাইয়া পারভিন, তিনি আছেন নদিয়া জেলা থেকে। রেবেকার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, রেবেকা একজন এমন মহিলা, তিনি মমতা ব্যানার্জির তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যদিও তিনি একজন সংখ্যালঘু মহিলা। এবং রেবেকা আলিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রী। রেবেকা এবং রুবাইয়া, আপনাদের দুজনকেই স্বাগত এই আমাদের পডকাস্টে। আমি রেবেকাকে দিয়ে শুরু করি, তার কারণ রেবেকা ইতিমধ্যেই মমতা ব্যানার্জির সরকার তোমার বিরুদ্ধে 314টি ক্রিমিনাল কেস করেছে। তুমি জেল খেটেছো মমতা ব্যানার্জির তুষ্টিকরণ, মাফিয়া রাজ এবং মমতা ব্যানার্জির সরকারের বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তুমি জেল খেটেছো। তোমার হাত ভেঙেছে, পুলিশি অত্যাচার সহ্য করেছো, হাইকোর্ট থেকে তোমাকে বেল নিতে হয়েছে। সামনে 26-এর নির্বাচন, তোমার মাত্র বয়স 22-23 বছর। আমাদের বলো যে সামনের নির্বাচনে তোমাদের বয়সের যে মেয়েরা, সংখ্যালঘু মহিলারা, তারা এই নির্বাচনকে কিভাবে দেখছে? তারা তো ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ঠক, একজন বিশ্বাসঘাতক। সংখ্যালঘু শুধু সংখ্যালঘু না, বিভিন্ন ধর্মীর উপর মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে হারে অন্যায় অত্যাচার করছে, যে হারে চুরি দুর্নীতি এবং কোনো মেয়েরা সুরক্ষিত নেই। সে নবান্ন নবছরের তামান্না পছন্দ কালিয়াগঞ্জে, সেটা সবাই আমরা দেখছি। কিংবা এবং মুসলিম সম্প্রদায় তারা বলছে যে একটাই তাদের স্লোগান হচ্ছে যে 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। যে মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবাংলা ক্ষমতা থাকলে, তাহলে দুয়ারে যেরকম সরকার, আর দুয়ারে ধর্ষণ আর খুন স্বাভাবিক। কারণ এই রাজ্যের কোনো দুয়ারে সরকারের জায়গায় দুয়ারে ধর্ষণ হবে। নিশ্চয়ই ধর্ষণ হবে, কারণ এই রাজ্যের কোনো নারীরা নিরাপত্তা নেই, সে যে কোনো ধর্মী হোক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে যে পশ্চিমবঙ্গে গত 5 বছরে ক্রাইমস এগেনস্ট উইমেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ অনেক বেড়েছে, যেটা তুমি বলছো। কারণ হ্যাঁ, বই যেমন আমরা অভয়ের থেকে দেখলাম, আমরা কামদুনি থেকে, বকটুই থেকে, হাসিয়া থেকে, যখন আমাদের তাবান্না এবং আমাদের একেদা, যখন আমি রেবেকা মোল্লা, আমার উপর যারা খুন অত্যাচার পাঁচ পাঁচ পাঁচবার বাড়ি ঘর গেরো। কামদুনি রেপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শরীর থাকলে যেমন জ্বর হয় এরকম একটা রেপ টেপ হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বাভাবিক যে আরজিকরের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ, আর কালিয়াগঞ্জের বোমায় মূল্য শিশু তামান্নার দেহ। হাঁসখালিতে ধর্ষিতাদের বদনাম করেন তিনি, আর কসবার ওই ল কলেজের ধর্ষকদের চিনি। পাল্টানো দরকার, বাংলায় চাই বিজেপি সরকার। আমাদের দরকার ডবল ইঞ্জিন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তোমার ওই সন্দেশকারী, উনি কান্দিবাড়ি নাচা পোতা পোতে সেখানকার মা বোনেদের 500,000 টাকার বিনিময়। আর যে কোনো ধর্মিক, সে তো একজন মানুষ। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, কোনো ধর্ম নিয়ে আসেন কিনা। তাই সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন, ওনার পায়ের তোলাইতে মাটি মানে ধয় নেমে গেছেন। যদি এই রাজ্যের বিচার যদি থাকতো, তাহলে আজকে নারীরা নিরাপত্তা পেত।
কারণ নারীরা কোনো জায়গায় আজকে নিরাপদে না। যে মহিলা হয়ে বলেন 8টার পরে নারী বেরোতে পারবেন না। আজকের অবায়া থেকে আমরা ডাক্তার দিতে পর্যন্ত সুরক্ষিত না। আজকের প্রশাসনের যারা নেতৃত্বে এবং তাদের বাড়ির পরিবারও সুরক্ষিত না। তাহলে আমি আপনারা কিভাবে সুরক্ষিত পাবো? আমরা একজন সাধারণ ঘরের পরিবারের মেয়ে। রেবেকা, মমতা ব্যানার্জির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে তোমার বিরুদ্ধে গাঁজা, হেরোইনের কেস দেওয়া হয়েছে, এনডিপিএস অ্যাক্টে কেস হয়েছে, তোমাকে হাইকোর্ট থেকে বেল নিতে হয়েছে, তোমাকে জেল খাটতে হয়েছে, তোমার উপরে পুলিশ অত্যাচার করেছে। তোমার এলাকায় তোমাদের মতো মেয়েরা, সংখ্যালঘু সমাজের মেয়েরা আজকের মমতার শাসনে কতটা সেফ? তারা কোনো সেম নেই। তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যত লক্ষ্মী ভান্ডার ঢুকার যতজন, শুধু 26-এর নির্বাচনের মমতার বিসর্জন, 23-এর 29-এ আর 4 তারিখ 4 মেয়ে খুললে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সাফ হয়ে যাবে। মানে ইতিহাসে ইতিকতা ভূগোলে তো 26-এর মমতা বন্দ্যোপাধ্যায় মাথা আসবে কোনো। কারণ রেবেকা মোল্লা কেন, একেদার মুসলিম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে চোখ রেখে প্রশ্ন করবে কেউ সুরক্ষিত না। রেবেকা কেন, রেবেকার জায়গা ওরকম দাঁতপুর গুঞ্জপুরে কোনো মহিলা সুরক্ষিত না। 2018 যখন ভোট হয়েছিল, আমার ধর্মী, আমার সংখ্যালঘু ভাই তাকে এমএলএ জয়দেব হালদার এবং এমপি তখন এখন প্রার্থনা হয়েছে সিএম জাতীয়, তাকে খুন করে একদম লুকিয়ে রেখেছিল, ফেলে দিতে চেয়েছিলেন। কেন? কেন? এটা পশ্চিমবাংলায়, এটা তো গণতান্ত্রিক। পশ্চিমবঙ্গের সবার অধিকার আছে বাঁচার। এটা ভারত স্বাধীন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দালাল সব ভুলে যাচ্ছেন। যত যত আপনারা ভুলে যান, কিন্তু পশ্চিমবাংলার মানুষ আপনাদের বিশেষ পশ্চিমবাংলার সংখ্যালঘুরা আপনাদের মাথার উপর ওইগুলো তুলে ধরবে। আর তুলে ধরাতে তারা বোতাম টিপবে, 23-এ এবং 29-এ বোতাম টিপে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরবিদায় দিয়ে দেবে। নবনে থেকে নামিয়ে কালীঘাটে দিলাম। রুবাইয়া, আপনি একজন সংখ্যালঘু সমাজের মহিলা, শিক্ষিতা মহিলা। আপনাদের এলাকায় যে সংখ্যালঘু মহিলাদের সঙ্গে আপনারা কথা বলেন, তাদের এবারে মুড কি? সুজলা সুফলা শস্য শ্যামলা আপনার আমার এই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে বহু সাহিত্যিক, বহু কবি জন্ম হচ্ছে, তাদের বিস্তৃতি ঘটেছে। নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ভারতবর্ষের পথ দেখিয়েছে এই পশ্চিমবাংলা। 2011-র আগে দুর্নীতি ছিল না এমনটা নয়। একটা হারমাত বাহিনী ছিল সিপিএম, যার ঔদ্ধত্য পশ্চিমবঙ্গবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। আর তাই হয়তো পশ্চিমবঙ্গকে একটা ত্রাহি ত্রাহি জায়গা থেকে পরিত্রাণের জন্য মমতা ব্যানার্জিকে মায়ের আসনে বসিয়ে, দিদির আসনে বসিয়ে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট তৈরি করেছিল তৃণমূলের। দিন যত যাচ্ছে, সময়ের যেমন পরিবর্তন হচ্ছে, তেমন যেন সমাজের একটা বিবর্তন ঘটছে। যে সমাজ, যে পশ্চিমবঙ্গ আগে ছিল, আমরা যেন কোথাও তাকে হারিয়ে ফেলেছি। যে পশ্চিমবঙ্গ থেকে ডক্টর কাদম্বিনী এগিয়ে এসেছিলেন, প্রথম মহিলা ডক্টর, দুঃখের বিষয়, বলতে লজ্জা করে, চোখে জলও আসে, সেখানে আজ আরজি করার অভয়া কাণ্ড। আরজি করের অভয়ার নির্মম মৃত্যু। আজ আমি আপনি, শুধু রেবেকা মোল্লা, রুবাইয়া পারভীন নয়, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মহিলার রক্ত কেঁপে ওঠে, শরীর শিউরে ওঠে। কোথায় আমাদের আজকে পরিত্রাণ? আমাদের মেয়েদের কোথায় আজকে সেফটি? না আমরা ট্রেনে গিয়ে সুস্থ থাকবো, না বাসে চেপে, না ফাঁকায় বেরিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন রাত 8টার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলারা বলছেন যে রাত ঢুকে পড়ুন 8টায় বাড়িতে, বেরোনো যাবে না। ঢুকে পড়ুন বাড়িতে। আপনি বলুন, একজন ডক্টর, আমি একজন কর্মজীবী মহিলা, আমার শিফটিং ডিউটি হতেই পারে, লক্ষ লক্ষ মহিলার শিফটিং ডিউটি আছে, তাহলে তারা কিভাবে যাবে? উনি নিজেই তো বেঁধে দিচ্ছেন যে রাত 8টার পরে বেরোবেন না, আবার অফিসগুলো খুলে রাখছেন মহিলাদের জন্য। ডেকোরেটর মেনটেন হচ্ছে কি হচ্ছে না? তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে আমরা গত সিপিএম আমলেও ছিল, তার একটি অনেক বড় একটা পরিবর্তিত সংস্করণ যেটা করেছেন তুষ্টিকরণ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের তুষ্টিকরণ রাজনীতি কংগ্রেস আমল, সিপিএম আমলেও পশ্চিমবঙ্গ দেখেনি, যে লেভেলে এখন পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট চলে গিয়েছে। এই তুষ্টিকরণের রাজনীতির ফলে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ব্যাংকের দোকান খুলে বসেছে। এই মুসলিম ভোট ব্যাংকের দোকান এবারে কি 26-এর নির্বাচনে বন্ধ হতে চলেছে?
নিশ্চয়ই বন্ধ হতে চলেছে, কারণ মুসলিমেরা বুঝতে পেরেছে। কারণ আমি একজন অ্যারাবিকের স্টুডেন্ট, আমাদের বাবা মা একসঙ্গে নামাজ চলে না। আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কার হাদিসটা পড়েছে, কোথায় থেকে হাদিস এনে একসাথে একজোটে নামাজ পড়ে। উনি ওজার নিয়ম শৃঙ্খলা জানেন না, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে উঁচু করতে হয় উনি জানেন না। উনি কিভাবে, আর আমার যদি শরীরটা ঠিক থাকতো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু কালো পতাকা দেখাতো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু মুসলিম ধর্মের জন্য নয়, উনি কোনো ধর্মের জন্য সেফটি নয়। যেটা আপনি বলছেন, আপনার কথা শুনেই বলছি যে উনি কোনো ধর্মকেই উনি রেসপেক্ট করেন না। উনি দুর্গাপুজোর উদ্বোধন করতে যান হিজাব পরে। কারণ ওটা মুসলমানদের দেখাতে চাচ্ছে। যেমন ওনার ফিরাত, ওই যে ওনার আদরের ভাই, ছোট ভাই, হুম, তিনি তো বলেন যে সাংবাদিকদের বলেছিলেন, ইউটিউবারদের বলেছিলেন যে উদ্দেশ্যিকে আসুন। হুম। কারণ উনি আবার সেই মন্দির থেকে পোশাক এনে মুসলিমদের খাইয়েছিল। কিন্তু এটা তো কোনো ধর্মের মধ্যে চলেনি। আমার ধর্ম আমি যদি না ভালোবাসি, কারণ অপরকে ধর্ম কিভাবে আমি ভালোবাসবো বা সম্মান করবো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি মাথায় কাপড় দিয়ে যে ফুলটা শুনলেন, এটা করলেন, এটা কি ধর্মের মধ্যে পড়ে? কারণ উনি মানে ভোটটা নেওয়ার জন্য মুসলমানদের মানে নাচা কোদা করাচ্ছেন এবং মুসলমানদের দেখাচ্ছে। আর মুসলমান তারাও বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠক, উনি কোনো ধর্মের জন্য নয়। শরিয়াতে পরিষ্কার লেখা আছে যে কারা হিজাব করবে, কারা হিজাব পরবে না। শরিয়াতে পরিষ্কার লেখা আছে রোজা কারা রাখতে পারে এবং কারা ইফতারে গিয়ে রোজা ভাঙতে পারে। কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে চলে যাচ্ছেন সারাদিন ভরপেট মাছ ভাত খেয়ে, মুড়ি আর চানাচুর তেলে ভাজা খেয়ে উনি ইফতারে যাচ্ছেন, গিয়ে রোজা ভাঙছেন। এই বিষয়টাকে আপনি একজন সংখ্যালঘু মহিলা, শিক্ষিতা মহিলা, আপনারা সংখ্যালঘু সমাজ কিভাবে দেখেন? আমাদের জন্য কয়েকজন বেঈমান বিশ্বাসঘাতকের জন্য মমতা এটাই করে বসছে। আর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্ম না কবুল না করলে, কোন না করলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রোজার ইফতার ভাঙবে কি করে? আমার একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রোজা রাখলেন না। আমাদের মানে তোমার 3টে 28-এ আমাদের শেষ মানে শেয়ারিকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন মানে গরুর মতো খাচ্ছে, হামলাচ্ছে, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় রোজা থামছে। কারণ ওটা নাটক দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের রাজনীতি, নিশ্চয়ই। ভোটের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি। এবারে আমি একটু রুবাইয়ার কাছে আসি। আমরা একটা অদ্ভুতভাবে লক্ষ্য করি যে মার খাচ্ছে মুসলমান, মারছে মুসলমান, আবার অ্যারেস্ট হচ্ছে সেই মুসলমান। গত 21-এর নির্বাচনের পরে আমরা লক্ষ্য করেছি যে যত পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি মার খেয়েছে, মার্ডার হয়েছে তারা কিন্তু সংখ্যালঘু সমাজের। সবচেয়ে বেশি রেপ হয়েছে সংখ্যালঘু মেয়েরা। সবচেয়ে বেশি বাড়ি ছেড়ে যারা চলে গেছে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে সংখ্যালঘু সমাজ। আর সেই সংখ্যালঘু সমাজ যাদের ভোটে মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন, সেই সংখ্যালঘু সমাজ কিন্তু আজকে রাস্তায় তারা খেতে পায় না। তো আমাদের যে নোবেলজি অর্থনীতিবিদ প্রফেসর অমর্ত্য সেন, তার একটি লেখা দ্য লিভিং রিয়েলিটি অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল, সেখানে উনি পরিষ্কার তথ্য সহকারে বলছেন যে আমাদের রাজ্যে মুসলমানরা সারা ভারতবর্ষের তুলনায় কত খারাপ অবস্থায় আছে। তাদের গড় আয় 3 থেকে 4 হাজার টাকা মাসে, তাদের বাসস্থান নেই, তাদের তারা শিক্ষায় পিছিয়ে, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আপনাদের ভোটের যন্ত্র হিসেবে আপনাদের নাগরিক হতে দেয়নি, ভোটার করে আপনাদের ব্যবহার করছে। এই বিষয়টা নিয়ে আপনারা, আপনাদের যে মহল্লাগুলো আছে, এবারে সেই মহল্লায় ভোটের মধ্যে কি কোনো তার প্রতিবাদ আসবে? নিশ্চয়ই আসবে। মমতা ব্যানার্জির এই ঔদ্ধতা, তার একটা নিষ্কৃতির প্রয়োজন। প্রত্যেকটা মানুষই চাইছে তার নিষ্কৃতি, এবং 26-এর বিধানসভা ভোট দিয়ে এই নিষ্কৃতি পাক। এটা আমাদের আত্মবিশ্বাস। আমরা জানি এডুকেশন ইজ দ্য বেস্ট পলিসি। শিক্ষা ছাড়া মুক্তি নেই। আর মমতা ব্যানার্জি এটা খুব ভালো করে জেনে নিয়েছেন, যদি মুসলিমদের মধ্যে শিক্ষার হারটা বেড়ে যায় তাহলে আমার ভোট ব্যাংক শূন্য হয়ে যাবে। মুসলিমদের কেন ব্যবহার করছেন উনি? ওনার একটা লজিক আছে। উনি মুসলিমদের তো মানুষ বলেই মনে করেন না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আপনি তো বলেছেন যে যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করে, তার মানে মুসলিম সমাজ মানে গরু। সেটাই আমি বলতে চাইছি যে অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দ্যাট মিনস আশরাফুল মাকলুকাত, মানুষকে বলা হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সে জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন দুধেল গাই, মানে একদম পিওরলি বাংলা ভাষায় যাকে বলা যায়
একটা পশুর সঙ্গে তুলনা করছেন। হুম। মুসলিম জাতিটাকে পশুর সঙ্গে কতটা লজ্জা, মুসলিম জাতি হিসাবে আমাদের কতটা লজ্জার। আর উনি ওটা আমাদেরকে ব্যবহার করে নিচ্ছেন। মুসলিম ছেলে মেয়েদেরকে কমপ্লিটলি ব্যবহার করছেন। মুসলিম মেয়েদেরকেও এই যে সামান্য টাকা দিচ্ছে, এরাও কিছুটা অশিক্ষার হার আমাদের মধ্যে আছে, এটা আমাদের মানতে হবে। আর হয়তো আমরা এই শিক্ষার দিকে যেতে পারিনি, অশিক্ষাটা আমাদের মধ্যে বেশি, আর সেই জন্য হয়তো উনি আমাদের বেশি করে ইউটিলাইজ করার সাহসটা পাচ্ছেন। আপনাদের পুরো সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটার হিসেবে ব্যবহার করছেন না, আপনারা যাতে শিক্ষায় পিছিয়ে থাকে সে ব্যবস্থাও করেছেন। অবশ্যই হচ্ছে। উনি যখন 11 সালে ক্ষমতায় এসেছিলেন, যতগুলো মাদ্রাসা হবে বলে উনি কথা দিয়েছিলেন, সেই মাদ্রাসাগুলো কিন্তু হয়নি। আপনি 2011 সালে মমতা ব্যানার্জির ইস্তেহার দেখবেন, মুসলমান সমাজের জন্য, সংখ্যালঘু সমাজের জন্য উনি কি কি উন্নয়নমূলক কাজ করবেন সে ব্যাপারে উনি 20 পাতা লিখেছিলেন। তারপর 16 ইস্তেহার দেখুন, সেই 20 পাতা এসে গেল 5 পাতায়। 21 ইস্তেহার দেখুন, 5 পাতা থেকে এসে গেল 1 পাতা। এবারে ইস্তেহার দেখুন, দুবার মাত্র সংখ্যালঘু কথার ব্যবহার করা হয়েছে। তার মানে সংখ্যালঘু সমাজের গুরুত্ব মমতা ব্যানার্জির কাছে কিছু নেই, কারণ মমতা ব্যানার্জি জানেন যে আপনাদের জন্য কিছু না করলে উনি আপনাদের ভোট পাবেন। ভোটটা পেয়ে তো যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা দুজনেই আপনাদের বয়স কম, আপনারা দুজনেই সংখ্যালঘু সমাজ থেকে দুজন মহিলা। সংখ্যালঘু সমাজের যে কম বয়সী মহিলা, হুম। যারা স্কুল গার্ল, যারা যারা কলেজ গার্ল, যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, তারা মোদিজিকে কিভাবে দেখেন? দেখুন, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ, এই ক্যাচলাইন কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত জানেন, এবং শুধু জানেন তা নয়, আমরা তা প্রাত্যহিকভাবে দেখছি। হুম। তার যতগুলো এজেন্ডা আছে শুধুমাত্র একটা কমিউনিটি, পার্টিকুলার একটা কমিউনিটির জন্য নয়, সবার জন্য, এবং তার সুফলও আমরা পেয়েছি। আজকে মুসলিম মহিলাদের কাছে উজ্জ্বলা যোজনার যত গ্যাস, ম্যাক্সিমাম মুসলিমরা এটা ইউটিলাইজ করছেন। হুম। আপনি যতগুলো হচ্ছে এজেন্ডা আছে কেন্দ্র সরকারের, সবগুলো কিন্তু সকলের জন্য। তো এত কিছু দেখার পর আর পশ্চিমবঙ্গের এই মানে একটা হেলদি পশ্চিমবঙ্গ হঠাৎ করে ভেঙে ভগ্ন পরিণত হওয়া, এটাও কিন্তু মুসলিমরাও চোখে দেখছে, সমস্ত জাতি কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিন্তু দেখছে যে একটা সুন্দর স্বাস্থ্যবান পশ্চিমবঙ্গ কিভাবে দিনে দিনে ভেঙে যাচ্ছে। তো এই ভাঙা মোড়া হচ্ছে পশ্চিমবঙ্গকে রিকভার করার জন্য পশ্চিমবঙ্গের আপামর জনতা, নট অনলি মুসলিম, নট অনলি হিন্দু, আপামর জনতা এবার মোদিজিকেই হচ্ছে নিয়ে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকেই ঝুঁকছে, এবং আমাদের দীর্ঘ বিশ্বাস যে মমতাকে উৎখাত করে এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেন, তবেই উন্নয়ন সম্ভব। তাছাড়া কিন্তু আবার বকটুই হবে, আবার কামদুনি হবে, আবার পার্কস্ট্রিটে সুজেটের মতন হবে, আবার আমরা কোনো হচ্ছে অভয়াকে আবার হারাবো। গরিব মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাদ্রাসায় যাও, কিন্তু ওনার যে জাভেদ খান, আহ, ববি হাকিম বা বড়লোক মুসলমান যারা মন্ত্রী নেতা, হ্যাঁ, শওকত মোল্লা, হ্যাঁ, জাহাঙ্গীর, শাহজাহান, এদের ছেলেমেয়েরা কিন্তু বড় বড় লেখা পড়াশোনা ইউনিভার্সিটিতে পড়ছে ববি হাকিমের পরিবারের লোক। পরিবার পড়ছে। তো তাদের তো মাদ্রাসায় পাঠানো হয় না, না। মাদ্রাসায় এখন ইংরেজি শেখানো হবে না। তা আপনারা এগুলো এলাকায় আপনারা আলোচনা করেন? নিশ্চয়ই আমরা আলোচনা করি। হুম। কারণ আমি এইটুকু বলতে চাই যে গরিব ঘরের ছেলে মেয়ে, আমি রেবেকা মোল্লা, হুম। মাদ্রাসায় যাব, আর নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা প্রাইভেটে পড়বে কেন? হুম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাজনীতিটা করছে। যেন আমি যদি ফিরাদ হাকিম বা জাভেদ খান, ফজগার জাহাঙ্গীর, শামীম আহমেদ, গিয়াস মোল্লা, তোমার শওকত মোল্লা, শেখ মানে সাজিদ আহমেদ, এদেরকে যদি বলি তাহলে তো আমার আর গদি থাকবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো তো মানে পুষে রেখেছে এই ক্রিমিনাল গুলো। যত বড় মানে এরা নেতা আর তত বড় ক্রিমিনাল এরা। এরা তো বোমবাজার তো ট্রেনিং নিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মানে মুসলমানদের হাতে মমতা বোম দিয়েছে, রিভলভার দিয়েছে, কিন্তু আপনাদের নিশ্চয়ই চাকরি দেয়নি। না দিতে পারবেন। মুসলমানরা কি অপরাধ করলো? মুসলমানরা কি আইএস হতে পারে না? মুসলমানরা কি আইপিএস হতে পারে না? মুসলমানরা কি ভালো পুলিশ অফিসার হতে পারে না? মুসলমানরা কি লেখক হতে পারে না, গায়ক হতে পারে না, ভালো সাংবাদিক হতে পারে না? যদি মুসলমান যদি শিক্ষিত করে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর গদি থাকবে না। ইচ্ছাকৃতভাবে মুসলমানদের এই- অশিক্ষিত বানিয়ে রেখেছে, হ্যাঁ। ক্রিমিনাল বানিয়ে রেখেছে, যাতে কন্ট্রোল করতে হ্যাঁ। সুবিধা। উল্টো দিকে দেখুন, মোদিজির সরকার গত কয়েক বছরে সংখ্যালঘু উন্নয়নে খরচা করেছে ইতিমধ্যেই 26,000 কোটি টাকার বেশি। তার মধ্যে প্রায় 8,000
718 কোটি টাকা খরচ হয়েছে সংখ্যালঘু সমাজের স্কলারশিপের জন্য। আর এই যে স্কলারশিপের কথা বলছি, এই স্কলারশিপের 80% উপভোক্তা হচ্ছে সংখ্যালঘু সমাজের বাচ্চা বাচ্চা মেয়েরা, যারা ক্লাস 10-12 পড়ছে। এই হচ্ছে মোদিজির সরকার। উল্টো দিকে দেখুন ইউপিএ সরকার, যেখানে 8,715 কোটি টাকা সংখ্যালঘু সমাজের স্কলারশিপের জন্য ব্যয় করা হয়েছে মোদিজির আমলে। ইউপিএ আমল মানে কংগ্রেস আমলে সেই সংখ্যাটা ছিল মাত্র 5,000 কোটি টাকা। তো এর পরেও কি আপনারা মনে করেন যে মোদিজির সরকার সাম্প্রদায়িক এবং অ্যান্টি মুসলমান? এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির একটা ব্লান্ডার, যে মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য এই কথাটা বিভ্রান্তি। বিভ্রান্তি করার জন্য বলছে যে মুসলিমরা অ্যান্টি মুসলিম বিজেপি। এটা মুসলমানরাও বিগত বেশ কিছু বছর ধরে বুঝে গেছে, এবং এই ভোটেই তার প্রতিফলন ঘটে যাবে। তো আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাবো যে যে ব্লান্ডার করছেন উনি, সেটা যে মুসলিমরা তার কথায় কর্ণপাত করছেন না, সেটা ভোটের মাধ্যমে বোঝা যাবে এবার। এরপরে আসি ট্রিপল তালাক। আপনারা দুজনেই মহিলা। একটা সময় আমরা দেখেছি যে ট্রিপল তালাক কিভাবে মুসলিম মহিলাদের রাস্তায় নামিয়ে রেখে দিয়েছে। প্রচুর মুসলিম মহিলাদের আমরা জানি এলাকায় তারা বিপদে পড়েছেন ট্রিপল তালাকের জন্য। 2019 সালে জুলাই মাসে মোদিজি এই মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। 10 কোটি আমাদের ভারতবর্ষে প্রায় মুসলিম মহিলা আছেন, যারা মোদিজিকে 2024-এর নির্বাচনে প্রাণ খুলে আশীর্বাদ করেছেন। তো এই ট্রিপল তালাক নিয়ে তার কি কোনো প্রভাব মুসলিম যারা মহিলা ভোটার তাদের মধ্যে এবারে পড়বে? অবশ্যই পড়বে। ট্রিপল তালাক এটা ছিল একটা অভিশাপ, মুসলিম মেয়েদের জন্য ছিল একটা অভিশাপ। আপনার ঘরে কন্যা সন্তান জন্ম হলে আপনি বলেন ঘরে লক্ষ্মী এসেছে, আমাদের ঘরে কন্যা সন্তান আসলে আমরা বলি আমাদের জান্নাত এসেছে। তার মানে কন্যা সন্তানকে সর্বোচ্চ সম্মান প্রত্যেকটা পরিবারেই দেওয়া হয়, সে যে রিলিজিয়নই হোক। সেই সন্তানটাকে ছোট্ট থেকে আদর যত্ন করে পালন করে তাকে হাতে মেহেন্দি লাগিয়ে প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে একটা ভালো পাত্রস্থ করব। সেই পাত্রস্থ করার পর সেই ছেলেটির যখন হঠাৎ মনে হলো না একে আমার ভালো লাগছে না, দেন ইনস্ট্যান্টও সে বলে দিচ্ছে তালাক তালাক তালাক। আবার হয়তো সে বিদেশে আছে, মানে ফোন করে বলছে তালাক তালাক 3 তালাক, বলে সে তালাক হয়ে গেল। এই 3টে ওয়ার্ড উচ্চারণ করে আপনার ঘরের পালিত সেই সুন্দর ফুটফুটে সন্তানটার জীবন স্পয়েল করে দিচ্ছে। এটা তো একটা চরম অভিশাপ। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে বহু বছর, কোনো গভর্নমেন্ট কখনো এই সাবজেক্টটা নিয়ে কথা বলেনি, কখনো ভেবে দেখেনি যে এই অভিশাপ থেকে মুসলিম মেয়েদেরকে পরিত্রাণের প্রয়োজন আছে। কিন্তু সেই পরিত্রাণটা কিন্তু আমরা মোদিজির কাছ থেকে পেয়েছি, এবং আমরা বহু মানুষ, বহু মেয়ে আজ আপ্লুত, তার কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা সুস্থ সমাজ ব্যবস্থার মধ্যে আসতে পেরেছি, সুস্থ সমাজে মিশতে পারছি, পরিবারের থেকেও আমরা সম্মান পাচ্ছি। একটা ব্রোকেন ফ্যামিলি যখনই হয় না, তখন তার প্রভাবটা নট অনলি ফ্যামিলি, সেটা কিন্তু আউটসাইডেও ছড়িয়ে যায়, এবং সেই মেয়ের জন্য যে কতটা দুর্বিষহ হয়ে যায় এন্টায়ার জীবনটা তার লাইফ লিড করতে, সেটা প্রত্যেক যার হয়েছে সেই জানে। ট্রিপল সেখান তালাক থেকে আমরা মুক্তি পেয়েছি। ট্রিপল তালাক মুসলিম মহিলাদের জন্য মোদিজির একটি যুগান্তকারী পদক্ষেপ। নিশ্চয়ই। ঠিক একইভাবে আমরা আসি ওয়াকফে আমরা কি দেখলাম? ওয়াকফ যখন সংশোধন হলো, মমতা ব্যানার্জি বললেন যে আমার নিঃশ্বাস প্রশ্বাস থাকতে আমি ওয়াকফ করতে দেব না। কিন্তু ওয়াকফের যে সংশোধনের মাধ্যমে মোদিজি কি করতে চেয়েছিলেন আপনারা দেখুন। কাতার, মলদ্বীপস, যে অন্যান্য রাষ্ট্রগুলো, পাকিস্তান, বাংলাদেশে, ওখানে ওয়াকফের যে ম্যানেজমেন্ট বোর্ড, সেখানে কোনো মহিলা নেই। মোদিজি যে সংশোধন যে আনলেন, সেখানে বললেন যে না, ওয়াকফ ম্যানেজমেন্টে মুসলিম মহিলারাও তারা একটা রোল প্লে করবে, যেটা যুগান্তকারী পদক্ষেপ। ওয়াকফটা কেন? ওয়াকফ হচ্ছে যে আমির মুসলমানরা তারা তাদের যে সম্পত্তি সেটা গরিব মুসলমানদের জন্য তারা দান করেছেন, আল্লাহকে দান করেছেন। কেন দান করেছেন? এই যে দান যে করা হলো সম্পত্তি, এই সম্পত্তির যে টাকা, সেই টাকা থেকে গরিব মুসলমান, বিধবা মুসলমান, ডিভোর্সি মুসলমান, তাদের জন্যে খরচা করা হবে। এবার আপনারা বলুন যে আজ পর্যন্ত ওয়াকফ সম্পত্তির টাকাতে একটা মুসলিম সমাজের জন্য একটা ভালো হাসপাতাল হয়েছে? হয়নি। কিচ্ছু হয় একটা আইএএস ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে? হয়নি। একটা স্কুল হয়েছে? হয়নি। একজন গরিব মুসলমান, একজন ডিভোর্সি কোনো মুসলিম মহিলা বলতে পারবে যে ওয়াকফের টাকা থেকে তার পাশে ওয়াকফ বোর্ড দাঁড়ায়নি? তো এই যখন সংশোধন হলো, সেখানে পরিষ্কার যে সংশোধন যে আইনটা লেখা আছে, যে সংশোধিত আইনে কি পাবে একজন গরিব মুসলমান মহিলা, সে যদি ব্যবসা করতে চায়, ওয়াকফ প্রপার্টি থেকে তাকে সাহায্য করা হবে, আর্থিক সাহায্য করা হবে। কোনো সন্তান সম্ভবা
মুসলিম মহিলা সে যদি বিপদে পড়ে, তার যদি আর্থিক সাহায্য লাগে, এই ওয়াকফ আইনের মাধ্যমে সে আর্থিক সাহায্য পাবে। কোনো ডিভোর্সি মহিলা সে আর্থিক সাহায্য পাবে। সেই আইনকেও মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে রুখে দেওয়ার চেষ্টা করেছেন, যদি শেষ অবধি পারেননি। এ ব্যাপারে রেবেকা আপনি কি বলবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ওয়াকফটা বেশি খেয়ে রয়েছে। যেমন ফিরে থাকেন, ওনার স্ত্রী 5 বিঘে 3 কাঠা জায়গা দখল করে রয়েছে, হুম। করে মানে মানে শুরুম করে রেখেছে বাইকে। তৃণমূলের একেদার নেতা, 3,365টি ওয়াকফ প্রপার্টি তৃণমূল দখল করে রেখেছে, কারণ তৃণমূলের যদি ওইটা টোটাল 80,790-এর মতো। ওই জন্য তো মুর্শিদাবাদে তো ভোলেনাথ একদম শেষ করে দিয়েছে, এই ওয়াকফ বিল মানছি না, মানবো না। আপনি ববি হাকিমের কথা বললেন। মহাবীরতলা যে মসজিদ থেকে আলিপুর পর্যন্ত যে এলাকা, জহুরা বিবি যে ওয়াকফ এস্টেট, 35 বিঘা জমি ববি হাকিম এবং তার আত্মীয় স্বজন দখল করে রেখেছে। সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ তিনি দখল করে রেখেছেন। 54 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আমির উদ্দিন তিনি দখল করে রেখেছেন ওয়াকফ প্রপার্টি। কারণ ওই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মানবো না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মারবে মুসলিম, মরবে মুসলিম, জেলে যাবে মুসলিম। এটা সোমবার থেকে শনিবার পর্যন্ত যাবেন। 90% মুসলিম যে থাকে সবসময় জেলখানা এবং কোর্টে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই তো নিয়ে মানে ভোগ করতে চাচ্ছে, মানে ইসলাম সম্পত্তিগুলো মানে হাতিয়ার করতে চেয়েছিলেন। কারণ আমি বলতে চাই, যদি আমি আপনার কাছে বাটি হাতে করে যাবো, আমার যদি ওয়াকফ বিল যদি এটা সরকার আন্ডারে কিছু যদি বেনিফিশিয়ারি দেয়, তাহলে আমার তো মানে লাভ হবে। কারণ আমার একটা বাচ্চা, সে ভালো স্টুডেন্ট, পড়তে পারে না, তাহলে ওই যদি টাকা কিছু আসে, তাহলে আমার ক্ষতিটা কোথায়? আমার কেন ঈদগার মাঠ ওই টাকা নিয়ে করতে পারবো না? কেন কর্মস্থান করতে পারবো না? কেন একটা মসজিদ তৈরি করতে পারবো না? কেন ইমাম ভাতা দিতে পারবো না? কেন আমি আপনার কাছে টাকা চাইবো 1,000 টাকা ইমাম ভাতাদের? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চাকরি সব তো খেয়ে নেছে। আর জানে ওয়াকফ বিলটা যদি না আমি যদি না সঙ্গে করি, তাহলে তো আমার রাজনীতির জায়গা শেষ, আমার সব শেষ। তাই এবার উনি মুসলমানদের গোলাটা টিপে ধরেছি। আমি মনে করি যে আমাদের যিনি প্রধানমন্ত্রী 133 কোটি মানুষের উপর যিনি দায়িত্ব নিয়েছে, উনি শুধু মানুষ না, ওনাকে যদি দেবতা যদি বলা যায় তা আচ্ছা, যে উনি একজন দেবতা, উনি না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না দলীয়, না আদিবাসী, তাহলে উনি বলতে যে মুসলিমের অকবিল হচ্ছে, আমার কি যায় আসে? কিন্তু উনি একজন ভারত মায়ের সন্তান, উনি সেই মানে মায়াতে মুসলিমের কান্নার আওয়াজ উনি শুনতে পেয়েছে। তাই উনি ওয়াকফ বিলটা এক জায়গায় একজোট করতে রেখেছে, যে এখান থেকে কোটি কোটি টাকা আসে। কেন আজকের মুসলিম যারা ভালো মানে লাখের টাকা তো চাকরি পাচ্ছে না? যদি ওই টাকা যদি আসে, তারা তো চাকরি করতে পারবেন। এবং ওই টাকা যদি আসে, সে একটা ছেলেটা ভালো স্টুডেন্ট হতে পারবেন, একজন IPS হতে পারবেন, একজন সাংবাদিক হতে পারবেন। কেন হতে পারেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চায়নি যে ওয়াকফ বিলটার সামনে আসুক। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন 1996 সালের এপ্রিল মাসে উনি হাইকোর্টে গিয়েছিলেন যে ওয়াকফ দুর্নীতির বিরুদ্ধে সিপিএম এর যে সরকার তার তার যে ওয়াকফ দুর্নীতির সঙ্গে যে যুক্ত আছে সে ব্যাপারে তদন্ত, উনি সিবিআই তদন্ত চেয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটু কিচ্ছু হলে তখন সিবিআই তদন্ত করতো, মানে চাইছো। একটা মুরগি মরলে, একটা হাঁস মরলে, একটা যা মরলে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয়, সিবিআই ইটে এলে তো তার তো যে আরো কুরুচিকর মন্তব্য করে। কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো উনি মানে মানে ওইসব এলমন্ত্রী দায়িত্বে ছিল, তার মানে জানেন তো আমার কাছে টাকা পয়সা তখন কমে গেছে বা ইয়ে হয়ে গেছে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার কাছে তো আর টাকা নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওয়াকফ বিলটা উনি নিজের হাতে হাতিয়ার করতে চেয়েছিলেন, মানে মুসলমানদের জীবনটা মানে প্রেমটা উনি শেষ করতে চেয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ওয়াকফ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন যে আমি আমার জীবিত দশায় ওয়াকফ এখানে ইমপ্লিমেন্টেড হতে দেব না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টি খেলেন, যেখানে সারা ভারতবর্ষের সব রাজ্যে, এমনকি বিরোধী রাজ্যগুলোতেও উমিদ পোর্টালে ওয়াকফ প্রপার্টির সব তোলা হলো, আপলোড করা হলো। কিন্তু মমতা ব্যানার্জি যেখানে 7ই ডিসেম্বর ছিল ওয়াকফ প্রপার্টির আপলোড করার লাস্ট ডেট, তার 7 দিন আগে উনি বললেন যে আপনারা এবার তুলে দিন সব। এটাই তো না চালাকি, এটাই তো না তার ফলে কি হলো, বহু ওয়াকফ প্রপার্টি যেগুলো কিন্তু আপনারা তুলতে পারলেন না। ওটা তো সবাই যেমন বলেছেন SIR করতে দেবো না, ওয়াকফ বিল মানছি না, মানবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলাই পড়লো, কত কি করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পেরেছে যে এবার আমার চুলের মুঠিরাত করবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে তুলে দেবে। আরে যতক্ষণ না হবে এই আন্দোলন তো আমাদেরও চলবে।
কারণ আমাদের সম্পত্তির উপর তুমি কোথাকার কি পাগল? তো আমি নিজের ভালোটা বলছি, তুমি কোথাকার ছাগল? তোমার কোথা, তুমি আমাদের সম্পত্তির উপর খাবে আর তোমার বড় বড় ক্রিমিনাল গুলো এগুলো ভোগ করবে। আরে ও তো ওয়াকফ বিল গরিবের জন্য। আমরা যখন এই 27-এ সব টাকা দান করেছি বা কাপড় চোপড়, ওগুলো গরিবের জন্য বিতরণ। ওই ওয়াকফ বিল রেবেকার জন্য নয়, ওয়াকফ বিল রুবাইয়া দিদির জন্য নয়, ওয়াকফ বিল একজন গরিব, একজন অসহায় মানুষ, একজন ক্ষুদ্রত একজন ভিখারিদের জন্য। ওয়াকফ বিল যারা মানে ভালো স্টুডেন্ট পড়াশোনার জন্য। ওয়াকফ বিল যেসব বাড়ির মেয়েদের বিয়ে হতে পারছে না সেই সবের জন্য। ওয়াকফ বিল একজন যারা রোগে পড়েছে তাদের জন্য। ওয়াকফ বিল তো আমার আপনার মতো নয় যে ওয়াকফ বিলটা আই লভ যারা কোনো ব্যবসা শুরু করতে চায় কোনো মহিলা তাদের জন্য, তাদের জন্য। হুম। ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি তো কোনো সন্তান সম্ভবা মহিলা তার জন্য। কিন্তু ওয়াকফ বিল তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভোগ করতে। সাধারণ ঘরের মুসলমান যদি এই ফেসিলিটিটা পায়, তাহলে তো ওনার পোষা যে গুন্ডা বাহিনী আছে, হারমাত বাহিনী রয়েছে, তাদের সম্পত্তির ইমপ্লিমেন্ট কি করে ঘটবে? তো সম্ভব নয়। উনি ওনার কক্ষিগত করতে চাইছেন ওয়াকফ সম্পত্তিটাকে। উনি ওনার চারপাশের মানুষদের কাছে রেখে, এই সারাউন্ডিংটাকে রেখে সম্পত্তির কক্ষিগত করতে চেয়েছিলেন। উনি তো এসআর এর সময় বলেছিল এসআর হতে আমার প্রাণ থাকতে হতে দেবো না। জানি না উনি মরে গেছেন কিনা বেঁচে আছেন, সেই এসআর হলো ওয়াকফ হলো। কিন্তু উনি এই যে কথা বলে মানুষকে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন সর্বদা, এটা না, ওনার আপনারা রাজনীতি। যারা সংখ্যালঘু সম্প্রদায়ে আছেন, আপনাদের নিশ্চয়ই এসআইআর এর নাম উঠেছে, কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই। আপনারা যারা ভারতীয় মুসলমান, তা আপনারা কি চান যে এখানে বাংলাদেশি কোনো অনুপ্রবেশকারী কখনোই না, যারা এখানকার ভোটারই নন, কখনোই না। তাদের নাম ভোটার লিস্টে থাকুক? কারণ আমি ওইটা চাই না। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার 5 পরিবারের মেম্বার, তাদের 2002 সালে নাম হয়েছে। তাদেরকে এমন মানে আমার আমার মতো রেবেকা মোল্লাকে আমার নামটা কেটে কেলেঙ্কার করলো, 3 বার হারিয়ে ডাকলো। আমি এ নিউজ বাংলা, বঙ্গ টিভিকে ডাকলাম, ব্রিটিশের কলেজে। এমন মমতা যারা দালাল, যারা এইডিও ভিডিও মানে চটিটার চেটে বসে খালি একটা ওরা তো অনুপ্রবেশকারী এবং বাংলাদেশের ভোটারগুলো দেখতে পাচ্ছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে দুধের গাড়িটা বলে ওই অ্যাকচুয়ালি বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং বাংলাদেশের রোহিঙ্গাদের বলে। তো এসআইআর এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই। কখনোই নেই। তাহলে এসআইআর নিয়ে এবারে মুসলিম সমাজ কিভাবে? দেখুন, প্রথমে মমতা ব্যানার্জি যে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছিলেন যে মুসলিমদের নাম বাদ যাবে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে না, নাম তাদেরই বাদ যাবে যারা সত্যি ভারতবর্ষের নয়, বাইরে থেকে অবৈধ এসেছে, ভোটার। অবৈধ ভোটার, তাদের নাম বাদ যাবে। এবং মানে মৃত ভোটার, মৃত ভোটার গুলো বাদ তাদের যাবে। নাম বাদ যাবে। আর হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসে মানে এখানে অনুপ্রবেশকারী। দুর্বৃত্তমূলক কাজগুলো করছিল, তাদের সত্যিতে ছাঁটাইয়ের প্রয়োজন আছে। আজকে ভারতবর্ষ তো আর এই কোনো মানে কি বলবো যে এখানে এখানে আসলেই যে তুমি সবকিছু ফেসিলিটি পাবে এটা নয়। ভারতবর্ষ আপনার আমার এই দেশ, এই দেশের আজকে দেখুন এই বনগা, চাকদা, লাগোয়া যে স্কুলগুলোতে আমাদের ছেলেমেয়েরা চান্সই পায় না, সব ওপার থেকে চলে আসছে। এগুলো তো আমাদের এক্সপেক্ট না। এটা তো কোনো ধর্মশালা নাই যে তুমি আসলে তোমার জন্য সমস্ত ফেসিলিটি রেডি, নট ফর দ্যাট। এটা সম্ভব নয়। তাহলে আমার বাচ্চা আপনার বাচ্চা কোথায় যাবে? আমরা থাকতে পারবো না। আর এরা আসছে, মমতা ব্যানার্জি এদের শেল্টার এতদিন ধরে দিয়ে রেখেছে শুধুমাত্র তার ভোটটাকে করানোর জন্য। ভোটে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে। কিন্তু আমরা এটা দীর্ঘদিন সহ্য করতে পারি না, মেনে নিতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে না। আপনার আমার সন্তানের বড় হওয়ার প্রয়োজন আছে, আমাদের সমস্ত কিছু ফেসিলিটি আমাদের প্রয়োজন আছে। তুমি অনুপ্রবেশকারী এখানে আসছো, শুধু আসছে তা নয়, যত দুর্বৃত্তমূলক কাজকর্ম তারা ইনভলভ। তো এসআর এ আমরা 100% চাই যারা ভারতবর্ষে জন্ম নিয়েছে, আমরা যারা ভারতীয় মুসলমান, ভারতীয় যারা, তারা আমরা এসআর এ থাকবো। কিন্তু অনুপ্রবেশকারীর কোনো স্থান পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও হবে না, এটা আমরা নিজেরাও মেনে নেবো না। আচ্ছা, এবারে একটা অন্য প্রসঙ্গে আসি। আপনারা দুজনেই শিক্ষিতা মহিলা। এবারের 26-এর নির্বাচনে এই যে মুয়াজ্জিনদের ভাতা 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো, ইমাম মুয়াজ্জিনদের রোল কি হতে চলেছে এবারে? কে চেয়েছিল 500 টাকা করে ভাতা বাড়ান? কোন মুয়াজ্জিম আপনি বলতে পারবেন? কোন মুয়াজ্জিম বলেছিল আমাদের 500 টাকা কেন? 1 টাকা করেও আমাদের ভাতা দাও। মুসলমানদের এই মুয়াজ্জিনদের ভাতার প্রয়োজন হয় না, কারণ যারা মুয়াজ্জিন থাকেন তাদের এলাকার লোক, আমরা যারা এলাকায় যারা আছে, যে এলাকায় যে মসজিদের যে মুয়াজ্জিম আছে, এলাকার মানুষ তাদেরকে ব্যবস্থা করে দেয়। তার তার একটা পরিবার আছে, তার সংসার চালানোর ব্যবস্থা করে দেয়। কোনো মুয়াজ্জিম চায়নি যে তুমি আমার ভাতা দাও। কিন্তু উনি কি করলেন, এই একটা ধর্মের সুশুলি দিয়ে রাখলেন ওই জায়গায় যে মুয়াজ্জিমদের, ইমামদের আমি ভাতা দেবো বলে এই ভোটটাকে কালেক্ট করার চেষ্টা করলেন। কিন্তু মুয়াজ্জিমরাও বুঝে গেছে যে আমাকে তুমি সামান্য টাকা দিচ্ছ, আমার সন্তানের হাতে 1,500 টাকা দিচ্ছ, আমার সন্তানের ভবিষ্যৎটা তুমি নষ্ট করছো। দিনে আমার সন্তান যে চাকরির চেষ্টা করতো, তুমি মাসে 1,500 সামান্য একটা টাকা দিয়ে দিচ্ছ, ললিপপ দিচ্ছ, ও মোবাইলে রিচার্জ করছে, ও চাকরি রাস্তায় গিয়ে আন্দোলন করা ভুলে যাবে। 20 টাকা পাউচে মদ বিক্রি করছে। এগুলো কাদের জন্য? নিশ্চয়ই ছোট বাচ্চাদের জন্য নয়, এই ইয়াং জেনারেশনদের জন্য। এদেরকে দিয়ে ওই 20 টাকার পাউচে তুমি মদ খেয়ে মানে সারাদিন ঘুমিয়ে থাকো, 1,500 টাকা করে ভাতা নাও, তুমি তোমার চাকরির কথা ভুলে যাও।
কিন্তু এটা মুয়াজ্জিম বলুন আর পশ্চিমবঙ্গের মানুষ বলুন, এটা তারা বুঝে গেছে এবং 26-এ তার প্রতিফলনও ঘটবে। মানে এটা বিস্ফোরণ ঘটবে, নিঃসন্দেহে একটা বিস্ফোরণ ঘটবে, গণবিস্ফোরণ ঘটবে। এই দুর্নীতি আর মানে কেউ সহ্য করবে না। তা রেবেকা, যেটা রুবাইয়া বলছে যে ইমাম মুয়াজ্জিনরা এবারে মমতাকে 26-এর নির্বাচনে কোনো রকমের সাহায্য করবে না। কারণ ইমাম সাহেবের তারাও বুঝতে পারছে যে একটা এমএলএ এর যদি বা ভাতা যদি 40,000 হতে পারে, আমাদের 500 টাকা কোনো কাজে আসবে? একটা মানুষের 500 বা 1,500 টাকা দিলে কি এটা আমার ইমাম সাহেবের তারাও বুঝতে যে আমি একটা ছেলে জন্ম দিলাম বা আমি এটা মেয়ে তৈরি করলাম, তারা তো চায় যে আমি নাকি আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করলাম, ভালো স্কুলে একটা চাকরি পাইতো, 1,500 টাকা দিলে তাদের কোনো কাজে লাগবে? সেই জন্য ইমাম সাহেব বলছে এই দুর্নীতিবাজ মমতা বন্দ্যোপাধ্যায় যে হিজাব করে যে মুয়াজ্জিনকে শেষ করছে, যে ইমাম সাহেবদেরকে শেষ করে যারা অপমান করতে ধর্মকে, এই এই নোংরা মহিলা আর অন্য পশ্চিমবাংলা মেনে নেবো না। ইমাম সাহেব নিজে বলছে, কারণ আমাদের 500 টাকা দেবে মুখ বুঝে রাখছেন, আর এদিকে তুমি মার্ডার করছো। বলে ইনি একাই হিন্দু মুসলিমের রাজনীতি করছে এই পশ্চিমবাংলা 2011 সাল থেকে, যখন থেকে ক্ষমতায় এসে এই 26 সাল পর্যন্ত। তাহলে আমরা এবার আমরা ইমাম সাহেবেরা, আমি আহ্বান করছি এবং ডাক দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার 2026-এ নির্বাচন, আর মমতাকে একবার বিসর্জন দেওয়া দরকার, এবং আমাদের দরকার এবার বিজেপি সরকার। ইমাম সাহেবেরা নিজেরা বলছে যে আজকে যোগীদের এলাকায় 16,000 টাকা মাইনে, আজকে ত্রিপুরায় 14,000, আজকের গুজরাটে তারাও 12,000 13,000 টাকা মাইনে পাচ্ছে। যে ওনারা কি বলছে যে আমরা ওখান থেকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে মানে ঘটনা তুলে দিচ্ছে যে গুজরাটে গরু খাওয়া চলবে না, গুজরাটে নামাজ পড়ে না। তাহলে ওখানকার মুসলমান কি করে? নামায় না পড়লে তারা কি ভোট দিত না? তো বলছে এখন তো সবার কাছে ওয়ান্টনের লেট আছে, তারা তো দেখছে, তারা বুঝতে পারছে যে ওখানকার ইমাম সাহেবরা যদি 16-18,000 টাকা মাইনে হয়, তাহলে আমাদের জন্য 1,500 টাকা, আর তুমি আমাদের ভোটটা নবান্নই বসবে, এটা আর হতে দেবো না আমরা। তাহলে রেবেকা বলছে যে যতই তুমি হিজাব পরো আর রেড রোডে পড়ো নামাজ, যার সাথে পড়ো সেও বোঝে তুমি ধান্দাবাজ। যতই তুমি হিজাব পরো আর ইফতারে খাও ফল, যার সাথে খাও সেও বোঝে তোমার গ্যারাকল। আজকে আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।